প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল 17 মার্চ প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল এই হেডলাইনটি, ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। আর এই উক্তি করেছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। আর তিনি এই বক্তব্য রেখেছিলেন পরশুদিন রোববার 16 মার্চ বিএনপির অঙ্গ সংগঠন সমূহের ঢাকা মেডিকেল কলেজ শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মির্জা আব্বাস এই বক্তব্য রেখেছিলেন, ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার কর্তৃক নিয়োজিত বা গঠিত সংস্কার কমিশনগুলোর কথা বলছিলেন, যে এই সংস্কার কমিশনগুলোর নেয়া কোনো রকম সংস্কার কর্মসূচি তারা সহজে মেনে নেবেন না। তো এই কথা কি মির্জা আব্বাসের ব্যক্তিগত, না তিনি বিএনপির মুখপাত্র হিসেবে কথা বলছিলেন, এইটি বুঝতে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। কারণ এক এক নেতা এক এক ভাবে কথা বলছেন, যার যার মতো করে, এবং বেশিরভাগ কথাবার্তাই হচ্ছে অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এবং আবল তাবল, সোজা বাংলায় বলতে গেলে সারবত্তা নেই কথাগুলো। এবং তারা স্ববিরোধিতায় নিয়োজিত আছেন, উচ্চ পর্যায়ের স্ববিরোধিতায় ভুগছেন বিএনপির এই বর্ষিয়ান নেতারা। সেদিনই মাত্র অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রদের প্রচন্ড রকমের গালাগালি করলেন। এইটি নিয়ে অফলাইন, অনলাইন, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া বেশ সরগরম থাকলো কয়েকদিন। এখন আবার মির্জা আব্বাস নতুন কিছু নিয়ে আসলেন, নতুন ন্যারেটিভ, কোনো সংস্কার সহজে মেনে নেবেন না। সেই ইফতার মাহফিলে তিনি আরো কিছু কথা বলেছেন, দেখা যাক কি ছিল সেগুলো। তো প্রথম তো ছিল সংস্কার সহজে মেনে নেব না, এবং সঙ্গে যোগ করেছিলেন সংস্কার যদি তারা করেনও আমরা ক্ষমতায় আসলে কারেকশন করব। তারপর তিনি আরো বলেছেন, যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে যদি সংস্কার করা হয় তা আমরা মেনে নেব না। তো তিনি সম্ভবত ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং মার্কিন নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর আলী রিয়াজকে ইঙ্গিত করেছেন। তিনি সংবিধান সংস্কার কমিশনের তিনি প্রধান, এবং তার নেতৃত্বে এই কমিশন কাজ করেছে, প্রতিবেদনও তৈরি করেছে, এবং প্রতিবেদনগুলোর কপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। বিএনপিও সেই কপি রিসিভ করেছে এবং তারা সেটি নিয়ে কাজ করছে। তারা আর একটু সময় চেয়ে নিয়েছে। এটি জমা দেওয়ার যে সময় ছিল, ডেডলাইন ছিল, ডেডলাইন অতিক্রান্ত হয়েছে, বিএনপি সময় চেয়ে নিয়েছে। তারা ডিটেইলে মন্তব্য করবেন সেই প্রতিবেদনের যা যা আছে, সেই সংস্কার বিষয়ক সুপারিশগুলো, সেই বিষয়ে তারা ডিটেইলে মন্তব্য করবেন, সেই জন্য তারা সময় চেয়ে নিয়েছে। তো সেখানে উল্লেখ আছে কি কি বিষয়ে সরকার সংস্কার করতে চাচ্ছে, সংবিধান সংস্কার কমিশন বা অন্যান্য কমিশনগুলো কি কি বিষয়ে সংস্কার করতে চাচ্ছে, সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা, সুস্পষ্ট লিখিতভাবে সবকিছু বলা আছে। আর কয়েকটি রাজনৈতিক দল অলরেডি তাদের মন্তব্য প্রতিবেদন জমা দিয়েও ফেলেছেন সেগুলোর আলোকে। বাট বিএনপি সহ আরো অন্যান্য অনেক দল সময় চেয়ে নিয়েছেন, তারা একটু সময় নিচ্ছেন, ফাইন, হতেই পারে সেইটি। তো সেখানে কিন্তু রিভিউ করবার এই প্রস্তাবগুলো, সুপারিশগুলো যথেষ্ট সময় বিএনপির বা অন্যদের আছে, এবং তারা লিখিতভাবেই সেই প্রশ্নের উত্তর দিতে পারেন। সংস্কারের কতটুকু অংশের সঙ্গে তারা একমত, কতটুকুর সঙ্গে না, সব বিষয়ে তারা মন্তব্য এবং বক্তব্য রাখতে পারেন। তো যখন এই বিষয়টি চলছে, রিভিউ করবার কাজটি, তখন মির্জা আব্বাস এই বক্তব্য রাখলেন যে কোনো সংস্কার আমরা সহজভাবে মেনে নেব না। তো এই যদি হয় বক্তব্য, তাহলে সেই সংস্কার প্রতিবেদনের কপি নিয়ে তাদের কাজ করবার প্রয়োজন কি, সেটা রিসিভ করবারই বা প্রয়োজন কি? তারা তো রিফিউজ করতে পারতেন যে আমরা এই সংস্কার প্রতিবেদন চাচ্ছি না, আমরা সংস্কারের সঙ্গেই নেই কোনোভাবে। এটা করলেই ভালো হতো, তাহলে সময় নষ্ট করছেন সেখানে। আর এখানে বলছেন যে আমরা সহজেই কোনো কিছু মেনে নিব না, এটি অত্যন্ত বেসরকারি কথা। আর সরকারিভাবে বা অফিসিয়ালি কিন্তু সেগুলো দেখা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। তো সেখানে তিনি আরো বলেছেন, মির্জা আব্বাস বেশ কিছু আপত্তিকর এবং বিতর্ক সৃষ্টিকারী কথাবার্তা, বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে। তো এই কথাও কিন্তু তারা তাদের রিভিউতে বলতে পারতেন। মির্জা আব্বাসের বক্তব্যে এটি প্রয়োজন ছিল না, একেবারেই অপ্রাসঙ্গিক হয়েছে বক্তব্যটি।
তিনি আরো বলেছেন, বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, তারা নির্বাচিত সরকার নন, কিন্তু ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এই সরকারের মাধ্যমে। এই সরকার যখন ক্ষমতা নিয়েছিলেন, এই দেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু তারা পূরণ করেছেন। ছাত্র জনতার আকাঙ্ক্ষারই প্রতিফলন এই সরকারের অস্তিত্ব, ক্ষমতায় আসা কিংবা টিকে থাকা এবং কাজ করা দেশের জন্য। তো তাহলে বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা হচ্ছে, এই কেমন কথা? এখন তো বিনা ভোটেই হবে, এই সরকার ভোট নিয়ে আসেননি, তারা নির্বাচিত সরকার না। এই মন্তব্য এবং এই কথা একেবারেই অবান্তর, অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য। তিনি আরো বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে বলেছেন যে আপনার ডান পাশে বাঁ পাশে যারা আছেন তারা কারা? তাদের কথায়, তথাকথিত বুদ্ধিজীবীদের কথায় আপনি দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। এগুলো খুবই আপত্তিকর কথা। তার মতো একজন বর্ষিয়ান নেতা এমন কথা বলতে পারেন না। চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় তিনি দিয়েছেন এসব কথার মাধ্যমে। তো এই যখন বিএনপির এই বর্ষিয়ান নেতাদের এবং আরো স্পেসিফিকলি বলতে গেলে মেয়াদোত্তীর্ণ নেতাদের, এরা অনেকেই মেয়াদোত্তীর্ণ, কারণ এদের নেতৃত্বে, নেতৃত্ব কিনা সেটা আমি জানি না, যদি বলিও এদের নেতৃত্বে গত 15-16 বছর ধরে অনেক কিছু হয়েছে। সরকার হটাবার আন্দোলন, হাসিনা খেতাবার আন্দোলন, তারা নিজেরাও বলছেন যে আমরা 15-16 বছর আন্দোলন করেছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। হ্যাঁ, এগুলো একেবারেই সত্যি কথা, কিন্তু সেইটির রেজাল্ট কি ছিল, আউটকাম কি ছিল? কোন আউটকাম কি আপনারা দিতে পেরেছিলেন জাতিকে? হাসিনার কেশাগ্র কি আপনারা স্পর্শ করতে পেরেছিলেন? যদি নাই হয়ে থাকে তাহলে আপনাদের সেই জুলুম, নির্যাতন, জেল খাটা, এইসবের অর্থ কি? এগুলোকে কিছু মেন করে? আমরা তো মনে করি না, কিছুই মেন করে না। হ্যাঁ, যা মেন করে সেটি হলো হাসিনার বিদায়, হাসিনার উৎখাত, এবং সেইটি করেছে ছাত্র জনতা। কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী সেটি করেনি। রাজনীতিবিদ হিসেবে, রাজনীতি চর্চাকারী হিসেবে, নেতা হিসেবে আপনারা কি করেছেন আমাদের কিন্তু দেখা হয়ে গেছে। তো যতই আপনারা চেষ্টা করছেন এই জুলাই অভ্যুত্থানের ফলাফল নিজের ঘরে টেনে নেবার জন্য, আপনারা এটা করেছেন, সেটা করেছেন, এত লোক আপনাদের শহীদ হয়েছে, মারা গিয়েছে, আগে কেন হয়নি সেটি? ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কেন হতে হলো? আপনারা যখন নিজেদের আন্দোলন করছিলেন তখন কেন হয়নি? তখন কেন আপনারা চূড়ান্ত পর্যায়ে আন্দোলনকে নিয়ে যেতে পারেননি? তো যাই হোক, এসব সমীকরণ আমরা মেলাতে পারি, আপনারা না পারলেও। সাধারণ জনতা হিসেবে আমাদের কিন্তু মেলে সমীকরণ। কেন অভ্যুত্থান সফল হতে পেরেছে, আপনারা কেন পারেননি 15-16 বছর কিছু করতে? এই দেশের নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, দল কানা না কোনো লোক হিসেবে নয়, আমরা কিন্তু এই সমীকরণ মেলাতে পারি। কারণ আমরা দল কানা নই, আমাদের বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা আছে, সবকিছুকে আমরা বুঝতে পারি। জনতা হিসেবে আমাদের একটি অভিমত আছে, মতামত আছে, রিভিউ আছে, সিচুয়েশনের বিচার বিবেচনা করবার বোধ আছে, আমরা কিন্তু সেটি বুঝতে পারি। তো এখন এই যখন আপনাদের অবস্থা, মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল, অ্যাডভোকেট ফজলুর রহমান, তারপর যদি আরো বলি জনাব দুলু বিএনপি নেতা, রিজভী সাহেবের কথা তো বলেই লাভ নেই, সকালে একটি বলছেন তো বিকালে আরেক কথা, লেজে গোবরের অবস্থা। আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অগ্রহণযোগ্য। তো অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দিকে তাকাই কিংবা তারেক রহমানের দিকে তাকাই, তাদের বক্তব্য কিন্তু যথেষ্ট ম্যাচিউর বক্তব্য। তাদের বক্তব্যে বরাবরই অগাস্ট 5-এর পর থেকে তারা কিন্তু বেশ শালীন ভাষায় কথা বলছেন, সরকারের সমালোচনা করলেও সেখানে পরিমিতি বোধ থাকছে এবং বেশ বিচক্ষণতার পরিচয় তারা দিচ্ছেন। বিশেষভাবে গত অতি সম্প্রতি বিএনপির যে বর্ধিত সভা হলো, সেই সভায় বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ডিজিটালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি চমৎকার পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন। এই পলাতক হাসিনা কর্তৃক যেভাবে তিনি নির্যাতিত হয়েছিলেন, তিনি কিন্তু কোনো বিষোদ্গার করেননি হাসিনা বিষয়ে, হাসিনার নামটিও ডিরেক্টলি তিনি নেননি। কোনো বিষোদ্গার নেই, কোনো প্রতিহিংসা পরায়ণতা নেই, কোনো কিছু নেই সেখানে। গালাগালি তো প্রশ্নই ওঠে না, অশ্লীল কোনো কিছু ব্যবহার করা, সরকারকে হুমকি দেয়া, কোনো কিছু এরকম সেখানে ছিল না। উচ্চমাত্রার পরিমিতি বোধের পরিচয় তিনি দিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং তারেক রহমান, তার প্রতিটি বক্তব্য বেশ ম্যাচিউর এবং পরিমিতি বোধের পরিচয় আমরা সেখানে দেখতে পাই। তো এই যখন বিএনপির উচ্চ পর্যায়ের অবস্থা, মাঠ পর্যায়ে এই যে মেয়াদোত্তীর্ণ নেতারা তারা যা করছেন, তো এই দুটো বিষয় কিন্তু মিলছে না। তো আমার যেটা মনে হয়েছে, এই আপনারা এই মেয়াদোত্তীর্ণ নেতারা, আপনারা বিএনপির জন্য বাড়লেন, আপনারা বিএনপির দায়, আপনারা বিএনপির অ্যাসেট না। আপনারা যা বলছেন, আপনারা যা করছেন, বাস্তবতার সঙ্গে সেই সবের কোনো মিল নেই।
এবং সরকারকে দুর্বল করবার চেষ্টা করা, সরকারকে ডিমিন করা উঠতে বসতে সকাল বিকাল, এইটি কোনো ভালো কাজ করছে না, ভালো বার্তা বয়ে আনছে না। এবং এইটি এই ফেসিবাদী হাসিনাকে, ফেসিবাদী আওয়ামী বাকশালীদের শক্তিশালী করবে এবং বৃহত্তর অর্থে কারো কোনো উপকার করবে না। তাই আপনারা দয়া করে বক্তব্য রাখবার সময় আরো সতর্ক হবেন এবং আপনারা আমাদের কাছে ক্লিয়ার করবেন এটা কি বিএনপির মুখপাত্র হিসেবে আপনি কথা বলছেন না নিজস্ব বক্তব্য রাখছেন। আমাদের মাঝে মাঝে বুঝতে এগুলো বেশ কষ্ট হয়ে যাচ্ছে এবং তারেক রহমানকে ওই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এই মেয়াদোত্তীর্ণ নেতাদের থামিয়ে দিতে হবে এবং প্রতিনিধি ঠিক করতে হবে কে কথা বলবেন বিএনপির পক্ষে। সবাই মিলে আপনারা কথা বলছেন, নেতৃবৃন্দ কথা বলছে, এরকম না। বিষয়টি ঠিক করতে হবে কে কথা বলবেন, কে মুখপাত্র হিসেবে কাজ করবেন। এতে কিন্তু বিএনপির মঙ্গলই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।